ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি, আয়াতুল্লাহ খামেনি। মুসলিম বিশ্বের ইতিহাসে এই চারটি নাম একসময় এমনভাবে উচ্চারিত হতো যেন তাদের উপস্থিতি বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কেউ ছিলেন গোপন আস্তানায় থেকেও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের জন্য দুঃস্বপ্ন, কেউ ছিলেন মধ্যপ্রাচ্যের লৌহ মানব, কেউ আবার কয়েক দশক ধরে নিজের দেশের উপর কঠোর কর্তৃত্ব বজায় রেখে বিশ্বকে চমকে দিয়েছিলেন। আর কেউ ছিলেন এমন এক ধর্মীয় ও রাজনৈতিক নেতা যার কথাই ছিল একটি দেশের নীতির মূল ভিত্তি। একটা সময় ছিল যখন এই চার নেতার নাম শুনলেই আন্তর্জাতিক রাজনীতিতে অস্বস্তি তৈরি হতো। বিশ্বশক্তিগুলো তাদের প্রতিটি পদক্ষেপ নজরদারি করত, তাদের প্রতিটি বক্তব্য বিশ্লেষণ করত, আর তাদের প্রতিটি সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারত। কেউ তাদের দেখত প্রতিরোধের প্রতীক হিসেবে, আবার কেউ মনে করত তারা বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, যদি এই চারজন নেতা আজও জীবিত থাকতেন, তাহলে কি আজকের মুসলিম বিশ্বের চিত্র একই থাকত? মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ কি এতটা সহজে ঘটতে পারত? নাকি তাদের উপস্থিতি বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিত? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সেই চার নেতার গল্প, যাদের নাম শুনলে একসময় কেঁপে উঠত বিশ্ব রাজনীতি, তাদের উত্থান, তাদের ক্ষমতার বিস্তার এবং সেই কারণগুলো যেগুলো তাদেরকে বিশ্বের সবচেয়ে আলোচিত ও ভয়ের প্রতীক করে তুলেছিল। ওসামা বিন লাদেন, একটি নাম যা একসময় গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে যার খোঁজে ছিল, সেই মানুষটি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ব্যক্তিত্বদের একজন। সৌদি আরবের একটি ধনী পরিবারে জন্ম নেওয়া ওসামা বিন লাদেন প্রথম জীবনে ছিলেন একেবারেই ভিন্ন একজন মানুষ, কিন্তু সময়ের সাথে সাথে তার জীবন এক ভিন্ন পথে মোড় নেয়। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন এবং ধীরে ধীরে নিজস্ব একটি নেটওয়ার্ক তৈরি করেন, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম আলোচিত সংগঠনে রূপ নেয়। এরপর থেকেই তার নাম ছড়িয়ে পড়তে থাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। বিভিন্ন বড় বড় ঘটনার পর বিশ্ব রাজনীতির কেন্দ্রে উঠে আসে তার নাম। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাকে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করতে শুরু করে। তার খোঁজে চালানো হয় বিশাল অভিযান, তৈরি করা হয় বিশেষ গোয়েন্দা টিম, এমনকি তাকে ধরতে ঘোষণা করা হয় বড় অঙ্কের পুরস্কারও। একসময় পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোও তার অবস্থান নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকত। কোথায় আছেন তিনি? কি পরিকল্পনা করছেন? এই প্রশ্নগুলোই ঘুরে বেড়াত আন্তর্জাতিক রাজনীতির অন্দরে। কিন্তু এত কড়া নজরদারির মধ্যেও বহু বছর ধরে তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। এই রহস্যময় উপস্থিতি তাকে এমন এক ব্যক্তিতে পরিণত করেছিল যার নাম শুনলেই বিশ্বজুড়ে তৈরি হতো আতঙ্ক ও আলোচনার ঝড়। সাদ্দাম হোসেন, মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন এক নেতা যার নাম উচ্চারিত হলেই অনেকের চোখে ভেসে উঠত শক্তি, ক্ষমতা এবং কঠোর শাসনের প্রতিচ্ছবি। ইরাকের এই শাসক বহু বছর ধরে নিজের দেশকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তার সিদ্ধান্তই ছিল রাষ্ট্রের চূড়ান্ত কথা। একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে ধীরে ধীরে তিনি ইরাকের রাজনীতির কেন্দ্রে পৌঁছে যান। রাজনৈতিক সংগ্রাম, দলীয় কর্মকাণ্ড এবং দৃঢ় মনোবলের মাধ্যমে তিনি ক্ষমতার শীর্ষে পৌঁছান। ক্ষমতায় আসার পর তিনি ইরাককে সামরিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করার দিকে মনোযোগ দেন। তার সময়ে ইরাক মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়। বিশাল সেনাবাহিনী, আধুনিক অস্ত্র এবং কঠোর প্রশাসনের মাধ্যমে তিনি দেশের উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখতেন। অনেকেই তাকে মধ্যপ্রাচ্যের লৌহ মানব বলে ডাকত, কারণ তার শাসন ছিল কঠোর এবং আপোষহীন। আন্তর্জাতিক রাজনীতিতেও তার নাম ছিল সব সময় আলোচনায়। বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক উত্তেজনার ঘটনায় তার ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হতো। বড় বড় বিশ্বশক্তিগুলোও তার সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিয়ে সতর্ক নজর রাখত। একসময় এমন পরিস্থিতি তৈরি হয় যে সাদ্দাম হোসেন হয়ে ওঠেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত নেতাদের একজন। তার উপস্থিতি শুধু ইরাকের রাজনীতিতেই নয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যেও
বড় প্রভাব ফেলেছিল। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ইতিহাসে এমন এক নেতা যার ব্যক্তিত্ব, সিদ্ধান্ত এবং শাসন পদ্ধতি তাকে বিশ্বের সবচেয়ে আলোচিত শাসকদের একজন করে তুলেছিল। প্রায় 4 দশকের বেশি সময় ধরে তিনি লিবিয়ার ক্ষমতায় ছিলেন, আর এই দীর্ঘ সময়ে তিনি নিজেকে এমন এক প্রভাবশালী নেতায় পরিণত করেছিলেন যার নাম বিশ্ব রাজনীতিতে বারবার উঠে আসত। 1959 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খুব অল্প বয়সেই তিনি ক্ষমতায় আসেন। এরপর ধীরে ধীরে তিনি লিবিয়ার পুরো রাজনৈতিক ব্যবস্থাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তার শাসন পদ্ধতি ছিল একেবারেই আলাদা। তিনি নিজেকে কখনো শুধু রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দিতেন না, বরং নিজেকে বলতেন বিপ্লবের নেতা। গাদ্দাফির নেতৃত্বে লিবিয়া অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তেল সম্পদের কারণে দেশটি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং আন্তর্জাতিক রাজনীতিতেও লিবিয়ার গুরুত্ব বাড়তে থাকে। একই সাথে তার অনেক সিদ্ধান্ত এবং বক্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। তার ব্যক্তিগত জীবনযাপন, পোশাকের ধরন এবং অপ্রচলিত রাজনৈতিক বক্তব্য তাকে অন্য সব নেতাদের থেকে আলাদা করে তুলেছিল। আন্তর্জাতিক সম্মেলনে তার উপস্থিতি প্রায়ই খবরের শিরোনাম হয়ে উঠত। একসময় মুয়াম্মার গাদ্দাফি এমন এক শাসকে পরিণত হন যার সিদ্ধান্ত শুধু লিবিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকত না, বরং পুরো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব ফেলত। অনেকেই মনে করত তার নেতৃত্ব এবং দৃঢ় অবস্থানের কারণেই তাকে বিশ্বের বড় শক্তিগুলো সবসময় গুরুত্ব দিয়ে দেখত। আয়াতুল্লাহ খামেনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন এক প্রভাবশালী নাম যার নেতৃত্ব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের শক্তির সমীকরণে বড় ভূমিকা রাখে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক ও ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে আসছেন। ইরানের রাজনৈতিক ব্যবস্থায় সর্বোচ্চ নেতার পদটি অত্যন্ত শক্তিশালী। এই পদে থাকা ব্যক্তির সিদ্ধান্ত দেশের গুরুত্বপূর্ণ নীতি, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। আয়াতুল্লাহ খামেনি সেই দায়িত্ব পালন করছেন বহু বছর ধরে এবং তার কথাই অনেক ক্ষেত্রে রাষ্ট্রের চূড়ান্ত নির্দেশনা হিসেবে বিবেচিত হয়। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন ধর্মীয় আলেম হিসেবেও তার প্রভাব ব্যাপক। তার বক্তব্য, সিদ্ধান্ত এবং নীতিমালা ইরানের জনগণের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অনেক মানুষের মধ্যেও প্রভাব ফেলে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তার অবস্থান প্রায়ই বিশ্ব রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে ওঠে। বহু সংকট, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তিনি ইরানের নেতৃত্ব ধরে রেখেছেন। তার সময়ে ইরান নিজস্ব কৌশল এবং শক্তির মাধ্যমে আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রথমত ছিল তাদের অদম্য আত্মবিশ্বাস এবং দৃঢ় অবস্থান। তারা এমন সব সিদ্ধান্ত নিতে পিছপা হতেন না যেগুলো অনেক সময় আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে চলে যেত। বড় বড় বিশিষ্ট শক্তি যখন কোনো বিষয়ে চাপ সৃষ্টি করত, তখনও তারা নিজেদের অবস্থান থেকে সহজে সরে আসতেন না। দ্বিতীয়ত ছিল তাদের শক্তিশালী প্রভাব। ওসামা বিন লাদেনের ক্ষেত্রে সেটি ছিল একটি গোপন নেটওয়ার্ক ও আদর্শিক প্রভাব, যা বিশ্বের অনেক মানুষের মনোযোগ কেড়েছিল। সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ছিল বিশাল সামরিক শক্তি এবং কঠোর শাসন ব্যবস্থা। মুয়াম্মার গাদ্দাফি নিজের দেশের সম্পদ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে এক ধরনের প্রভাব তৈরি করেছিলেন। আর আয়াতুল্লাহ খামেনি ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছিলেন। তৃতীয়ত ছিল তাদের ব্যক্তিত্ব। তারা প্রত্যেকেই ছিলেন দৃঢ়চেতা এবং অনেক সময় অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিতে সক্ষম। এই অনিশ্চয়তাই অনেক সময় বিশ্ব রাজনীতিতে উদ্বেগ তৈরি করত, কারণ কেউই নিশ্চিতভাবে বলতে পারত না পরবর্তী পদক্ষেপে তারা কী করবেন। এই সব কারণ মিলিয়েই তারা একসময় এমন নেতায় পরিণত হয়েছিলেন যাদের উপস্থিতি শুধু নিজেদের দেশেই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলত। অনেক বিশ্লেষক মনে করেন তাদের শক্ত অবস্থান এবং প্রভাবের কারণেই বিশ্ব রাজনীতিতে এক ধরনের ভারসাম্য তৈরি হয়েছিল। এবার আসি তাদের পতনের দিকে। কিন্তু এখানে মূল বিষয় হল, এই পতন কোনো সাধারণ ঘটনা ছিল না। চারজনের প্রতিটি জীবনপথেই ছিল রাজনৈতিক সংঘর্ষ, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ শক্তির উত্তেজনা। তাদের পতন কেবল ব্যক্তিগত নয়,
পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্যকেই প্রভাবিত করেছে। ওসামা বিন লাদেনকে ধরার জন্য যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলো বছরের পর বছর ধরে অভিযান চালায়। একসময় তার অবস্থান এতটাই রহস্যময় হয়ে ওঠে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো তাকে ধরতে হিমশিম খায়। অবশেষে 2011 সালে পাকিস্তানে একটি গুপ্ত অভিযান চালিয়ে তাকে ধরা হয় এবং তার মৃত্যু ঘটে। সাদ্দাম হোসেনের পতন আসে মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধের মাধ্যমে। তার কঠোর শাসন এবং আঞ্চলিক ক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের নজর তার উপর পড়ে। 2003 সালে ইরাক আক্রমণের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানো হয় এবং পরবর্তীতে বন্দী অবস্থায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুয়াম্মার গাদ্দাফির ক্ষেত্রে লিবিয়ার অভ্যন্তরীণ বিপ্লব এবং পশ্চিমা শক্তির সমন্বিত চাপ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। দীর্ঘ শাসনের পর 2011 সালে বিদ্রোহীদের হাতে তিনি নিহত হন। এই পতনের ঘটনাগুলো দেখায় যতই শক্তিশালী হোক না কেন, সময় এবং রাজনৈতিক পরিস্থিতি সবকিছুর উপরে প্রভাব ফেলে। কিন্তু এই নেতাদের সময়ে তাদের নাম শুনলেই তৈরি হতো ভয়ের এক বিশেষ পরিবেশ, যা আজও ইতিহাসের পাতায় গভীরভাবে খোদিত।